হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের এর আগের দিন পরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করব। পর্যবেক্ষণ পদ্ধতি মানেই সেটাকে কিন্তু তার মধ্যেই অন্তর্দর্শন এবং বাহ্য দর্শন পড়ে। তা আজকে আমি তোমাদের অন্তর্দর্শন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর আমার চ্যানেলটাতে আমার এই চ্যানেল যদি ভালো লাগে, তোমাদের সবার কাছে অনুরোধ যে একটু তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর বিভিন্ন ইউনিভার্সিটির যে সিলেবাস অনুযায়ী যে টপিকসগুলো আমার এই চ্যানেলে অনেক কিছুই দেওয়া আছে, যদিও আমার চ্যানেলটা খুব বেশি দিনের নয়, যার জন্য এখনো অনেক ভিডিও দেওয়াই বাকি আছে। তোমাদের যদি কখনো কোনো ভিডিও খুব দরকার, সেটা আমাকে তোমরা জানালে আমি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তাহলে আমি চলো আজকে বললাম শুরু করব অন্তর্দর্শন পদ্ধতি। এই যে অন্তর্দর্শন পদ্ধতি, এটা তো সবচেয়ে মনোবিদ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। কারণ কেন গুরুত্বপূর্ণ? কারণ যে মনোবিদ্যার ক্ষেত্রে যে অন্যান্য পদ্ধতিগুলো আছে, যেগুলো আমি আলোচনা করেছি, যে পরীক্ষণ পদ্ধতি বা বিষয়গত পদ্ধতি, তা সেইগুলোর তুলনায় অন্তর্দর্শনের ওপর, মানে এই সমস্ত পদ্ধতিগুলো কোনো না কোনোভাবে অন্তর্দর্শনের ওপর কিন্তু নির্ভর করে। এই কারণে অন্তর্দর্শন পদ্ধতিতে মনোবিদ্যার ওপরে খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আর এই অন্তর্দর্শনকে তাহলে ইংলিশে আমরা কি বলবো? ইন্ট্রোস্পেকশন বা সাবজেক্টিভ মেথড। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো তোমাদের একটু জানা দরকার। তা প্রথমেই আমাকে বলতে হবে কি, তার মানে আমি কি বললাম যে পর্যবেক্ষণের দুটো দিক আছে, একটা হচ্ছে অন্তর্দর্শন আর একটা হচ্ছে বাহ্য দর্শন বা অবজেক্টিভ মেথড, বা যেটাকে ইন্সপেকশন ইংলিশে বলে। তার অন্তর্দর্শন কাকে বলে? অন্তর্দর্শনের সাহায্যে যখন আমরা নিজের মনের অবস্থাটা জানতে পারি, সেই অবস্থাটাকেই বলা হয় হচ্ছে অন্তর্দর্শন। বা আর বাহ্য দর্শন যেটা বললাম সেটা হচ্ছে অন্যের মনকে জানতে পারি, সেটা হচ্ছে বাহ্য দর্শন। তা এই যে নিজের মনকে জানা, নিজের মনকে আমি জানতে পারি বললেই কি আমি নিজের মনকে জানতে পারি? তা কিন্তু না। মানে একটা জিনিস আমি যে দেখলাম মানেই তা আমার মনে কি হলো সেইটা নয়। আমার মনে অনেক সেই বিষয় নিয়ে যখন অনেক প্রশ্ন আসে, সেগুলোর যখন আমি উত্তর দিতে পারি, তখন আমি আমার অন্তর্দর্শন হয়েছে বলতে পারি। এবং এটাই হচ্ছে আত্মচেতনা। মানে আমার নিজের মনের সম্পর্কে যখন চেতনা হয় বা আত্মচেতনা হয়, সেটাই হচ্ছে অন্তর্দর্শন। এবার এই আত্মচেতনার কিন্তু তিনটে স্তর আছে। একটা হচ্ছে প্রথম একদম সর্বনিম্ন যে স্তরটা, সেখানে কি হয়, আমি একটা কোনো বিষয় সম্পর্কে সেটাকে নিয়ে আমি একটা বিচার বিবেচনা করলাম, একটা ভাবলাম যে কোনো একটা বিষয় সম্পর্কে আমার একটু মানে আমার দৃষ্টিটা সেদিকে আকর্ষিত হলো। দ্বিতীয় স্তরে কি হচ্ছে, ওই যে বিষয়টা আমি দেখলাম বা যে বিষয়টা আমার মনে হলো, সেই বিষয় সম্পর্কে আমার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে শুরু করে। আর সবচেয়ে উঁচু স্তরে কি হয়, এই যে বিভিন্ন প্রশ্ন জাগছে, আমি যখন সেগুলোর উত্তর খুঁজে পাচ্ছি, তখনই কিন্তু আমার আত্মচেতনাটা সম্পূর্ণ হচ্ছে। এই তিনটে স্তর যখন হলো, তখনই আমার কিন্তু অন্তর্দর্শন হলো, অর্থাৎ আত্মচেতনাটা সম্পূর্ণ হলো। কিন্তু এই যে নিজের মনকে জানা, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যে মনকে বিভিন্ন প্রশ্ন করা, তার উত্তর পাওয়া, এটা করতে যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক শিক্ষণ এবং অভ্যাসের দরকার হয়। ঠিক আছে, এটা হলো অন্তর্দর্শন সম্পর্কে প্রাথমিক ধারণা। এবার এই অন্তর্দর্শন পরীক্ষণ পদ্ধতির মতো অন্তর্দর্শনেরও কিছু সুবিধে অসুবিধে আছে। যেমন ধরো, প্রথমে সুবিধের মধ্যে আমি বলতে পারি যে অন্তর্দর্শনের জন্য কোনো তোমার যন্ত্রপাতির প্রয়োজন হয় না, কাজেই এটা অনেক সময় কমে আমি করতে পারি।
দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে এই যে কোনো পশু পাখি গাছপালা সকলের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অন্তর্দর্শনটা করতে পারি। এটা হয়ে গেল সেকেন্ড পয়েন্ট। আর একটা যেটা পয়েন্ট হচ্ছে, অন্তর্দর্শনের সাহায্যে আমরা আমাদের মানস যে বৃত্তিগুলো, মানস মানে মনের যে বৃত্তিগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারি। কারণ কি, আমার মন আমিই তো জানবো, কাজে সেটা আমি যেটা দেখলাম, আমার যে প্রশ্নের উত্তর সবই আমিই করছি, সেই জন্য মানস বৃত্তিগুলো সম্পর্কে আমার প্রত্যক্ষ জ্ঞান লাভ করা হয়, মানে আমার অনুভূতিগুলোকে আমি প্রকাশ করতে পারি। এই হলো অন্তর্দর্শন পদ্ধতির সুবিধে। আর অসুবিধের মধ্যে কি আছে? অন্তর্দর্শন পদ্ধতির অসুবিধে প্রথমেই বলা যায় যে আমাদের মন হচ্ছে বহির্মুখী। আমরা কি করি, আমরা আশেপাশে কোনো কথা হলে, আমাদের কোথাও একটা কোনো ঝামেলা হচ্ছে, আমাদের মন কিন্তু সেই দিকে চলে যায়। কাজে আমাদের মনকে নিজের আয়ত্তে এনে কোনো বিষয়কে সেইভাবে জানা, এটা কিন্তু খুব একটা মানে কষ্টকর ব্যাপার। এটা কিন্তু করা অসুবিধা, কারণ আমাদের মন সাধারণত বাইরের দিকেই যেতে চায়। কাজেই এটা আমাদের কাছে একটা প্রধান অসুবিধা। আর দ্বিতীয় অসুবিধা কি, অন্তর্দর্শনকালে কোনো মানসিক ক্রিয়ার যদি আমরা অন্তর্দর্শন করি, আমরা যদি কোনো মানসিক ক্রিয়ার যখন আমরা কোনো অন্তর্দর্শন করি, অনেক সময় সেই মানসিক ক্রিয়াটাই চলে যায়। যেমন ধরো, যখন খুব রাগ হয়েছে, তখন যদি তুমি তোমার নিজের মনকে জানতে চেষ্টা করো, তখন কি হবে, তোমার কি সেই রাগটা থাকবে না, রাগটা আরও কমে যাবে। কাজেই সেই সময় কিন্তু আমার অন্তর্দর্শন সম্ভব হয় না। আর 3 নম্বর হচ্ছে, অন্তর্দর্শন যদি আমরা মানে সম্ভব আরও কেন নয়, যে অন্তর্দর্শন করলে একই মন দুটো ভাগে ভাগ হয়ে যায়। একবার একই মনকে তোমার বিষয় বলতে হবে, আবার অন্যদিকে একই মনকে তোমার বিষয়ই বলতে হবে। মানে যে হচ্ছে কোনো বিষয়টা জানে সে তো বিষয়ই, আর একটা বিষয়কে জানছে মানে সে বিষয়। মন তো জানছে, মন বিষয় হতে পারে না। যেমন ধরো, আমরা চোখ দিয়ে যখন কারোকে দেখি, তখন কিন্তু চোখ দিয়ে অন্যকে দেখি, ওই চোখকে আমি কিন্তু আমার চোখ আর নিজের চোখকে দেখতে পাই না। বোঝা গেল? তার কাজে এই সব কারণে অন্তর্দর্শন সম্ভব নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কোথাও কখনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো। গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত।